সাউথ কলকাতা তুমি নিজে বাসিন্দা, আজকে সায়রা হালিমের প্রচারে তুমি এসছো, কি এক্সপেক্ট করছো সাউথ কলকাতা দিয়ে? দেখো, আমি বলতে পারি আমি আমার জন্ম থেকে, আমার 86-এ জন্ম, 86 সালে জন্ম থেকে দেখে আসছি এইখানে আমরা বামপন্থীরা কখনো জিতিনি। বামফ্রন্ট সরকারের আমলেও এখানে আমরা কাজ করার সুযোগ পাইনি। আমরা মানুষের কাছে আবেদন করছি, এত রকমের এত পারমুটেশন কম্বিনেশনে এত পরিবর্তন তো হলো, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এবার একবার পরিবর্তন হোক এবং সায়রা এখানে কাজ করার সুযোগ পাক। কেননা তৃণমূল কংগ্রেসের সত্যি আমাদের রাজ্যের মানুষকে বা দক্ষিণ কলকাতার মানুষকে নতুন করে আর দেওয়ার কিছু নেই। চুরি, দুর্নীতি এবং সর্বত্র দলবাজি। মানে আমি তোমাকে বলছি শিবম, গোটা বাংলার মতো দক্ষিণ কলকাতাতেও তুমি একটা তুমি বাকি যা পরিকাঠামোগত সমস্যা ইত্যাদি ইত্যাদি তুমি ছেড়ে দাও, তুমি একটা ক্লাব দেখাতে পারবেন না যে ক্লাব তৃণমূল না চালায়, একটা পুজো কমিটি দেখাতে পারবেন না যে পুজো কমিটিতে তৃণমূলের পকেটে না ভরা রয়েছে, অটো লাইন থেকে শুরু করে টোটো লাইন থেকে শুরু করে সব জায়গায় তৃণমূলের রংবাজি। মানে অবাধে বেআইনি ইললিগাল কনস্ট্রাকশন এবং তাতে হচ্ছে মানুষের চাপা পড়ে মারা যাওয়া, এলাকাগুলো চেহারা পাল্টে যাচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ওরা নিংড়ে খাচ্ছে দক্ষিণ কলকাতাকে। ওদের হাত থেকে এবার দক্ষিণ কলকাতাকে মুক্ত করতে হবে। বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা হালিমকে এখানে জেতাতে হবে। আমরা মানুষের কাছে আবেদন করছি। বাম কংগ্রেস জোট প্রার্থী আশীর্বাদ করবেন, সায়রা হালিম আমাদের প্রার্থী। কিছুদিন আগে গার্ডেন রিচে যে ঘটনা ঘটলো এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, গলিতে গলিতে ফ্ল্যাট, এই চেঞ্জটা তুমি কিভাবে দেখছো, কিভাবে দেখো? দেখো, গলিতে গলিতে ফ্ল্যাট হবে, ফ্ল্যাট হওয়া তো অন্যায় কিছু না, এবং যারা প্রমোটিং করবেন, কনস্ট্রাকশন করবেন, তারাও অসুবিধার কিছু নেই। তার তো আর 5টা পেশার মতো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, অধ্যাপনা, এগুলো যেরকম পেশা সেরকম সোজা কথা প্রমোটিংও একটা পেশা, কনস্ট্রাকশনও একটা পেশা, তাতে অসুবিধার কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে বেআইনি প্রমোটিং করা, কনস্ট্রাকশন করা, এবং যাতে আমি বেআইনি প্রমোটিং করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে ভাড়া খাটার নাম করে কতগুলো সাধারণ ছেলে বলে তাদেরকে ক্রিমিনাল বানানো, এই যে তৃণমূল এই যে চক্র শুরু করেছে, এইটাকে শেষ করতে হবে। কিন্তু ববি হাকিম বাম আমলকে ওই সময় টেনেছিলেন সাউথ কলকাতার সমস্যা হিসেবে। শোনো, ববি হাকিম বরাবরই ঘুষখোর ছিল। ওই দিনের কথাগুলো বলার পরে বুঝতে পারলাম যে ও আগে উনি বরাবরই ঘুষখোরের মতো কথা বলতেন, ইদানিং গাঁজাখোরের মতো কথা বলছেন। 2022 সালে যে ফ্ল্যাট তৈরি হওয়া শুরু হয়েছে তার জন্য দায়ী করছেন কাদেরকে না? বামফ্রন্টকে, যারা 2010 সালে পুরসভা থেকে চলে গেছে। সুতরাং গাঁজাখোর মার্কা কথাবার্তার উত্তর দিয়ে কোনো মানে নেই। কলকাতা শহরের সবচেয়ে বড় বিল্ডিং মাফিয়ার নাম হচ্ছে ববি হাকিম। ওই ববি হাকিমকে টাকা দিয়ে এই সমস্ত বেআইনি বিল্ডিংয়ের কাজ চলে। সুতরাং ও তো যা বলার তাই বলেছে, কিন্তু ওর কথা দিয়ে তো আর মানুষগুলোর প্রাণ ফিরবে না। গোটা কলকাতা জুড়ে যে বেআইনি সিন্ডিকেটের র্যাকেট চলছে তা তো আর ওর ভাষণ শুনে শেষ হবে না, ওকে জেলে ঢুকিয়ে শেষ করতে হবে। দাদা, মালা রায় এখানে প্রতিদ্বন্দ্বী, অনেক ভোটে জেতেন, এটা তৃণমূলের গড় নামে পরিচিত। প্রতিদ্বন্দ্বীকে কিভাবে তুমি রেট করছো অন্তত এই অঞ্চলে? না, উনি অনেক দিনের সিনিয়র নেত্রী, উনি বহুদিন কাউন্সিলর থেকেছেন চেতলা কালীঘাট অঞ্চলে। ব্যক্তিগতভাবে তো ওনাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই, উনি যথেষ্ট পরিচিত নেত্রী, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি যে দলের আজকে নেত্রী বা যে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই দলেরও বাংলাকে নতুন করে আর কিছু দেওয়ার নেই, মালা রায়েরও আলাদা করে নতুন করে কিছু দেওয়ার নেই। ওনাকে আমরা যতদূর চিনেছি, ওনাকে আমরা চিরকালই অত্যন্ত ভদ্র, সভ্য, সজ্জন একজন মানুষ হিসেবেই জানি। আমি এটা বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করতে চাই যে সন্দেশখালীতে যখন মহিলারা রাস্তায় বেরিয়ে এসে বলেছেন কীরকমভাবে তাদেরকে শাহজাহান বাহিনী দিনের পর দিন পার্টি অফিসে ডেকে ধর্ষণ করেছেন, আমি যে মালা রায়কে চিনি, আমার ধারণা সেই মালা রায় এটাতে খুশি হননি বলেই আমার বিশ্বাস। যদি আমার বিশ্বাস কোনোদিন ভুল প্রমাণিত হয়, আমি আহত হব, আমি কষ্ট পাবো। কিন্তু মুশকিলটা হচ্ছে উনি এতে খুশি না হলেও ওনার পক্ষে এটা এসে বলা সম্ভব না যে তৃণমূল 10টা ভালো কাজ করে থাকতে পারে, কিন্তু সন্দেশখালীতে যে কাজটা করেছে তৃণমূল খারাপ কাজ করেছে। যদি এইটুকু বলতে যান তাহলে উনি পরের বার তৃণমূলের এবার আর প্রার্থী হতে পারতেন না। সুতরাং যে দলে উনি আজকে আছেন, এই দলে থেকে কোনো মানুষের পক্ষেই ভালো কিছু করা সম্ভব না, ওনার পক্ষেও ভালো কিছু করা সম্ভব না। এইটুকুই ওনাকে নিয়ে বলা, তার বাইরে ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার কি বলার থাকতে পারে? ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে সায়রা সালিমকে কাস্তে তারা চিহ্নে ভোট দিন। অপশাসনের বিরুদ্ধে সায়রা সালিমকে
এটা তো মমতা ব্যানার্জি স্টেজ থেকে বলেছেন বিজেপি বিরোধী সমস্ত ভোট যেন তৃণমূলেই যায়, একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন, নির্দেশ প্রায় বলা যেতে পারে। বিজেপি বিরোধী মানুষ তো বিজেপি বিরোধী মানুষের একটা বড় অংশ তো তৃণমূলকেই ভোট দিয়েছিল, তৃণমূলেই তো গেল বিজেপি বিরোধী ভোট। তারপরে কি হলো, আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বিজেপির নেতাগুলো তৃণমূলের মন্ত্রী হয়ে গেল তো বাবুল সুপ্রিয়র মতো। এই যেখানে দাঁড়িয়ে আছি এই দক্ষিণ কলকাতার মধ্যে বালিগঞ্জে, এখন ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেখানে ভবানীপুর ওই দিকে শেষ হচ্ছে পূর্ব দিকে, ভবানীপুরের পরে ওখানে বালিগঞ্জ শুরু হচ্ছে। তাই করেছেন তো। আনিস খান একটা ছেলে লড়ছিল এনআরসি সিএ এর বিরুদ্ধে, আর বাবুল সুপ্রিয় বলছিল এনআরসি করে বাংলার মুসলমানকে বাংলাদেশে পাঠাবে। তার কি হলো, ভোটের পরে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব বিজেপি বিরোধী ভোট জড়ো হোক তৃণমূলে, জড়ো হলো। তারপরে কি হলো, আনিস খানকে খুন করলেন, এখন আনিস খানের লাশ মাটির তলায় শুয়ে থাকে, আর সেই মাটির ওপর দিয়ে বাবুল সুপ্রিয় নীলবাতি গাড়ির চাকার দাগ বেরিয়ে চলে যায়। তাই তো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি বিরোধী মানুষ আপনাকে ভোট দেবে, আর আপনি বিজেপির নেতাগুলোকে আপনার দলের মন্ত্রী বানাবেন, আর মানুষ আঙুল চুষে দেখবে। 42 জন এমপি, 42 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 8 জন বিজেপির নেতা, 3 জন এরকম আছে যারা আজকের তারিখে বিজেপির এমএলএ আর তৃণমূলের প্রার্থী। তারপরে মানে আপনার হয়ে ভোটে লড়বে বিজেপি নেতারা, আর ভোট দেবে আপনাকে বিজেপি বিরোধী মানুষ। বাবুল সুপ্রিয় ঈদের দিন প্রচার করা নিয়ে একদম সাইরা আলিমের নাম করে বলেছেন, এই দিনটাও ছাড়লেন না প্রচারে, ধর্মীয় একটা উৎসবের দিন, প্রচার কিসের জন্য, রাজনীতি করছে কেন? হ্যাঁ, ইমাম রাশিদের ছেলেকে খুন করেছিল এই বাবুল সুপ্রিয় আসানসোলে, খুন করেছিল ইমাম সাহেবের ছেলেকে। তারপর ও শেখাতে এসছে ঈদের দিন প্রচার হবে নাকি ঈদের দিন বাড়িতে বসে লোকে ঘুমাবে। খুন করেছিল রাশিদের ছেলেকে। দাদা আমার একদম শেষ প্রশ্ন, আজকে রাজ্য থেকে কাঁথি থেকে 2 জন জঙ্গিকে পাওয়া গেছে, এনআইএ পেয়েছেন, কোর্টে তোলা হয়েছে। রাজ্যে জঙ্গিদের আঁতুড়ঘর মমতা ব্যানার্জি এনআইএ তদন্তের বিরোধিতা করছে, এই বিষয়টাকে কীভাবে দেখো? মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো তদন্তেরই বিরোধিতা করবেন, এবং ওনার পুলিশ তদন্ত করবে না, এনআইএ সিবিআই ইডি কেউ তদন্ত করতে পারবে না। উনি তো ক্রিমিনালদের পক্ষে সরকার চালাচ্ছেন, উনি ওনার কাজ করবেন। কিন্তু আমার মনে হয় রাজ্যে যারা সরকার চালাচ্ছে তাদেরকে এই প্রশ্ন তুলতে হবে, তাদেরকে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে যে কেমন সরকার চালাচ্ছেন, যে জঙ্গিরাও জানে যে যদি লুকিয়ে থাকতে হয় তাহলে পশ্চিমবাংলা আমার লুকিয়ে থাকার পক্ষে নিরাপদ জায়গা। কারণ এখানে পুলিশের আর কোনো কাজ নেই, ওই কৈলাসের ভাইপোর গাড়ির কনভয়কে রাস্তা ধারে দাঁড়িয়ে স্যালুট করা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই, কোনো ইন্টেলিজেন্স নেই, কিচ্ছু নেই। সুতরাং এখানে জঙ্গিরা জামাই আদরে থাকবে। ভোট